একটা বিষয় দেখা যাচ্ছে যে আপনি নাকি জায়গা জমি বিক্রি করে ছবিটা তৈরি করেছিলেন। হ্যাঁ, জায়গা জমি ভাইয়া আমি একটা সময় তো জায়গা জমি বিক্রি করিনি। আর ওটা আমি জানতাম না প্রোডিউসার কি, ডিরেক্টর কি এসব জানতাম না। আমি সিনেমা দেখে যতটুকু শিখছি সিনেমা দেখে শিখছি আর সামনের দিকে যা কাজ করছি আগের পিছে যাই করছি সিনেমা দেখেই করছি। আর আচ্ছা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন। দর্শকদের উদ্দেশ্যে আমি ১ম এ আপনার পুরো নামটি জানতে চাই। আমার নাম হচ্ছে সুলতানা রোজ নিপা। আচ্ছা, বিগত সময়ে আমরা দেখলাম যেটা, হ্যাঁ? জি। আপনি একটি ছবি করেছেন। সেটা কখনো ব্যবসা সফল হয়নি। এটা শুরু থেকে যদি একটু বলতেন আমাদের। ব্যবসা সফল হয় নাই, এটা কোত্থেকে আসলো? ছবি এখনো দেখতেই পেলো না মানুষ, আবার ব্যবসা সফল কোত্থেকে হবে? আগে তো ছবি মানুষ দেখতে হবে, দেখার পরে তো ভালো হোক মন্দ হোক একটা বিষয় আমরা জানতে পারবো। এখনো ছবি থেকে দেখতেই পারলো না, তাই না? না, এরকম একটা আমরা শুনতে পেয়েছিলাম যে যেটা হচ্ছে হলো আ আপনি প্রায় ৮৬ লক্ষ টাকা ব্যয় করে ছবিটি করেছেন কিন্তু ৳১ এখনো পাননি। এই বিষয়টার প্রেক্ষাপট ধরে আরকি কথাটা বলা। আহ ৮৬ লক্ষ টাকা খরচ করে ছবি বানাইছি, সেটা তো আছে, আমার আলাদা খরচও আছে, সব খরচ তো আর ধরা যায় না, সব জি। মিলে ১ কোটি টাকা। তো এখন হচ্ছে আমার ছবিটা ঈদে রিলিজের ডেট ছিল আগে থেকে, ৬ মাস আগে থেকে আমি সাক্ষাৎকার দিয়েছিলাম, এর আগেও আপনারা জানেন, দেখছেন অনেকে। তো হঠাৎ করে ঈদের ৩-৪ দিন আগে আমি জানতে পারি যে অনেকে বলে যে রোজের বড্ড ভালোবাসি, ডেট নিলে হবে নাকি? অনেকেই ডেট নিছে, তারা দিতে সাহস করে নাই সাকিব খানের ছবিতে সাথে। তো আমি ৩ বছর আগে থেকেই আমার ছবিটা রিলিজের জন্য ট্রাই করছি, কিন্তু ঈদের সময় দিব, সাকিবের ছবি কখন রিলিজ হবে তখন আমি দিব, এটা তো আমার একটা ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল যে সাকিবের সাথে কাজ করার, কিন্তু করতে পারিনি। তার সাথে ছবি তো রিলিজ হবে, তাই না? তো সেই হিসাবে আমার আগে থেকেই প্ল্যানিং ছিল। কিন্তু ঈদের আগে যখন আমি ওই কথাটা শুনতে পাই তখন আমার খুবই কষ্ট লাগছিল, আমি খুবই টেনশনে ছিলাম। ঠিক আছে, তো আবার আমার ইলেকশন ছিল ২১ তারিখে, আমি প্রযোজক সমিতি থেকে ভোট করতেছি এবার। তো সব মিলে অনেক চাপে ছিলাম। তারপর আমি বলছি যে যারা বলছে যে তুমি তো ঈদের ছবি রিলিজ দিতে পারবো না, একটা হলও পাবা না। তো আমি কি করলাম, বললাম আল্লাহ একজন আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমাকে ভালোবাসেন, আল্লাহ যদি আমার ইচ্ছা পূরণ করতে চান, তাহলে কেউ আমাকে ঠেকাতে পারবে না। আমি একটা হলে হলেও রিলিজ দিব। ৩ দিনের মধ্যে আমি হল পাবো কি করে? এটা তো অসম্ভব কথা। এই যে মানুষের অনন্ত জলিলের যেমন অসম্ভবকে সম্ভব করা একটা বিষয় থাকে না, সবাই বলে, আমার বিষয়টাই এরকম হয়েছে। এটা আমার কোনো ক্রেডিট নাই, এটা হচ্ছে সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা মতো হয়েছে, আমি বিশ্বাস করি। আমি নিজেও ভয় পাইছি অনেক যে আমি একটা হলও পাবো না, কি করে পাবো? সব তো বুকিং হয়ে গেছে, তাই না? তো লাস্টে আমি ইনশাল্লাহ ৩টা হল পাইছি। সেটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের যে সালমা আপা, তো তিনি খুবই ভালো মানুষ, আমাকে খুব স্নেহ করেন। উনি আমাকে সুযোগ করে দিলেন ওনার যমুনা ফিউচার পার্কে আমার ছবি চালানোর। ওখানে আবার আমি প্রিমিয়ার শো করছি। আমার সাংবাদিক ভাইয়েরা বা সবাইকে হয়তো বলতে পারি নাই, সবার ফোন নাম্বার আমার কাছে ছিল না। রাতারাতি তো এটা হয় না, তো আমারও হয়ে ওঠে নাই। তারপর আমি ট্রাই করছি, যে কজনকে বলতে পারছি সে কজন আসছেন। লিপু ভাই আসছেন, গুলজার ভাই আসছেন, সোহান রহমান সোহান আঙ্কেল আসছেন, তারপরে হচ্ছে লায়ন ক্লাবের যিনি আমার মামা, মতিন মামা গভর্নর, উনি আসছেন, ভালো আপা আসছেন, অনেকেই আসছেন। তারপরে হচ্ছে রাজু ভাই তো ছিলেনই ওখানকার মেন হেড, তারপরে আলমগীর ভাই ছিলেন, তারপরে ওখানে আরো ছিলেন হচ্ছে সাধনা দিদি, মামনি যাকে ডাকি, উনি ছিলেন, আমার মা ছিলেন। হ্যাঁ, আমার বাবা তো নাই জানেন, আমার মা আমার সব। তো আমার মা ছিলেন ওখানে, আমার ছোট ভাইটা যে হচ্ছে আকাশ খান, সহযোগী প্রযোজক, যে আমার অবর্তমানে সেই প্রযোজক। তো আমার ছোট ভাই ও ছিল ওখানে। অনেক লোকজন, ওই যে তেপান্তর ভাই ছিলেন ওখানে, হারুন ভাই ছিলেন, তারপর হচ্ছে আপনার ফরহাদ ভাই ছিলেন। উনি অবশ্যই বিএমপি করেন, আমাদের মতো আওয়ামী লীগ করেন না, তবে বিএমপি হলেও মানুষ ভালো ওনারা। অনেকেই ছিলেন, অনেকের নাম আমি বলতে পারি। তারপর আবুল হোসেন মজুমদার আঙ্কেল ছিলেন, জাহাঙ্গীর আঙ্কেল ছিলেন, অনেকেই ছিলেন। অনেকের নাম এই মুহূর্তে আমার মনে পড়তেছে না। অনেক সময় আমি সাক্ষাৎকার দিতে গেলে বাহিরে যখন দিই, তখন অনেকে আমাকে বলে যে আমাদের কথা বললা না। তো আমার হয় কি বলার ওরকম সুযোগ হয় না, হয়ে ওঠে না, হয়তো বললেও অনেক সময় সিন গুলা মিল হয় না, মিলে না, সবার নামই বললাম। তো তারপর আমার ছবি ঈদে রিলিজ পেলো উজ্জ্বল ভাইয়ের একটা হলে,
মুন্সিগঞ্জ, আর একটা হচ্ছে স্বপ্নপুরীতে, স্বপ্নপুরী হলের নাম, আর একটা হচ্ছে আপনার নওগাঁ 7 স্টার, আর যমুনা ফিউচার পার্ক। এখনো চলতেছে 3টা ছবি, 3টা হলে চলছে, 3টা হলে এখনো চলতেছে। এরপরে আমি ঈদের পর থেকে, ঈদের দিন থেকেও অনেকে যোগাযোগ করছে, ঈদের আগেও বলছে আপু আমাদেরকে দেন, আমরা ঈদের পরে চালাবো। তো আমার কথা তো আমি ঈদে চালাবো, যেহেতু আমি বলছি একটা হলে হলেও চালাবো। তা আমি আমার ছবিটা ঈদে চালাইছি। তো এখন 20-30 জন মিনিমাম, 10-15 জন তো আমার যারা পরিচিত আশেপাশের এরা, এছাড়াও বাহিরের মিলে 20-30 জন। হল মালিকরা আমাকে বললেন যে আপু আপনার ছবিটা আমরা নিতে চাচ্ছি, কিভাবে নিব, কি করব। তো পরে আমি উজ্জ্বল ভাইয়ের কথা বলছি অনেকে, যে উজ্জ্বল ভাইয়ের সাথে আপনারা কথা বলেন, উনি আপনাদেরকে ব্যবস্থা করে দেবেন। তারপরে হয় কি উজ্জ্বল ভাই হয়তো বিজি থাকে বা কোনো না কোনো বিষয় তো থাকে অবশ্যই। তো আমার যেটা হয় কি, আমি 100টা হল চাইছি, সেজন্য আমি ওনার কথা বলছি। আমি যদি রিলিজ দিই তাহলে আমি 100টা হলেই দিব। কারণ হচ্ছে এখানে টাকা পয়সা আমি পাবো কি পাবো না, এটা হলে যখন চলবে ছবি তখন বোঝা যাবে। আর পাই আর না পাই, আমার মূল উদ্দেশ্য হচ্ছে একটাই, আমার দর্শক আমার ছবি দেখতে হবে। এটা একটা চ্যালেঞ্জিং বিষয়, যেহেতু আমি ছোটবেলা বাড়ি থেকে চলে আসছি। আর সেই জায়গা থেকে আমার বাড়ির লোকজন, সারা বাংলাদেশের লোকজন, এরা তো সবাই সিনেপ্লেক্সে যায় না, তাদের জন্য সিনেমা হল লাগবে। তো সিনেমা হল যেখানে লাগবে সেখানে আমার 100 হল না হইলে তো হবে না। 100 হল যদি না থাকতো আমি বলতাম না। 100 হল আমি ঈদে দেখছি, 150 হলের উপরে ছবি গেছে। তো আর 10 জনে যেহেতু ছবি রিলিজ যেভাবে দিতে পারছে, আমিও সেই একই খরচ করছি, একইভাবে কাজ করছি, আমার ছবিও কারো থেকে কম না। তাহলে সরকারি ভাবে যে সাপোর্টটা সবাই পাইছে, সেই সাপোর্টটা আমারও দরকার, ঠিক আছে। আমি আমি সেই সাপোর্টটা পাইলে আমার দর্শক দেখতে পাবে, দেখতে পাওয়ার পরে বোঝা যাবে ছবিটা ভালো না খারাপ। এখন আমি 3টা হলে ছবি রিলিজ দিলাম, আমার দর্শকই দেখলো না। আহ, সারা বাংলাদেশে যেসব দর্শক আছে এরা তো কেউ দেখতে পেলো না। তাহলে আমি তো ইউটিউবের জন্য ছবিটা বানাই না, ইউটিউবে দিব তো আরো অনেক পরে। যে আমি হলে যখন সবাই ছবি দেখতে পাবে, সবাই দেখবে, দেখার পরে আমরা নিয়ম যেটা ইউটিউবে পরে। এখন অনেকে বলতেছে ইউটিউবে দেওয়ার জন্য, কিন্তু আমি এত টাকা খরচ করে ইউটিউবের জন্য তো ছবি বানাই নাই, তাই না? আমি একটা বিষয় বলতে চাই, বলই বলেন, শান বলেন, এগুলোর যে প্রচারণা ছিল, আপনার কি মনে হয় ওইখান থেকে কি আপনার থেকে একটু প্রচারণা কম ছিল? আমার তো প্রচারণা একদিনও সময় পাই নাই, একদিনের জন্য হয় নাই প্রচারণা। জাস্ট আপনারা যারা আছেন সাংবাদিক ভাইয়েরা, এনারা যতটুকু করছেন ওনারাই করছেন। কিন্তু ব্যক্তিগতভাবে তো ওই বললাম, আমার ফ্যামিলি তো আমার ছোট ভাই মা ছাড়া কেউ নাই, আর মিডিয়াতে তো কেউ নাই। আমার প্রচারণা করবে কে? কিন্তু প্রচারণার জন্য যে খরচ বরচ হয় নাই তাও না, আমি যতটুকু পারছি ততটুকু করছি, কিন্তু সেই হিসাবে আমার প্রচারণা হয়নি, প্রচারণা সেই হিসেবে কম হয়েছে। কম হয়েছে। তো আর আমরা প্রচারণা না থাকলে আমার মনে হয় বুস্টিং বলেন আর অন্য ধরনের প্রচারণা বলেন, এগুলো না করেও আমি যে 6 মাস ধরে ছবি প্রিপারেশন নিয়েছি, তখন থেকে যদি অন্তত মার্কেটে আমার মিডিয়ার লোক, দর্শকে তো আর এগুলো বুঝবে না, এটা হচ্ছে আমাদের মিডিয়ার ব্যাপার, আমাদের ফ্যামিলির ব্যাপার, আমাদের এফডিসির ব্যাপার। এখান থেকে যদি সবার ছবি যেভাবে প্রচারণা হয়েছে, সবাই শুধু 3টা ছবি 3টা করছে, ওই 3টার আগে তো আমার ছবিটা আমি অনুমতি নিয়েছিলাম, তাহলে আমার ছবিটার বিষয়ে তো সবাই জানতো। যেহেতু আমার ছবিটা ইন্ডিয়ান আর্টিস্ট, ইন্ডিয়ান ছবি, ঠিক আছে, আমার ছবিটা যেহেতু আমার ছবিটার ব্যাপারে সবাই জানতো এই বিষয়টা, তো সেই হিসাবে প্রচার কেন করলো না? কেন 3টা ছবির কথা তারা বললো, আমার ছবিটা কেন বললো না? এটা নিয়ে তো আমি কাউকে আর দোষারোপ করবো না, যেহেতু এটা আপনারা সবাই জানেন এখানে রাজনীতি বিষয়গুলা। আমি ছোট মানুষের মতোই থাকতে চাই, আর চাই না কাউকে কষ্ট দিতে, কারণ সত্য কথা বললে সবাই কষ্ট পায়। আর আমি মিডিয়া ছাড়তে পারবো না, মিডিয়াতে আমার থাকতে হবে, কাউকে কষ্ট দিতে চাই না। আমার যা করছে আমার লস সাময়িক হয়েছে, ভবিষ্যৎ আর হবে না, এটা আমার শিক্ষা হয়েছে। শিক্ষাটা বলবেন কি, আমি একজন আর্টিস্ট, আমার অন্য কিছু জানার কখনো দরকার ছিল না, আমি দরকার মনে করি নাই। কিন্তু এখন যে অবস্থা, আমি যে অবস্থাতে আমার সিনেমাটা রিলিজ দিলাম, আমি যে অবস্থার সম্মুখীন হলাম, তাতে করে হচ্ছে আমি অনেক কিছু অলরেডি শিখে গেছি। শিক্ষার তো কোনো শেষ নাই। তবে আমার মনে হয়েছে আমি যতটুকু শিখছি অনেক, কারণ আমি তো আর্টিস্ট, অন্য কিছু না। আপনি কোথায় থেকে প্রথমে অনুপ্রেরণা পেলেন যে ছবি করতে হবে, কখনো বা কখনো নায়ক হবে? অনু সরি, আবার বলতে চাই, আপনি কোথায় থেকে মানে অনুপ্রেরণা পেলেন যে এক সময় আপনি নায়িকা হবেন বা ছবি করবেন? আমি অনুপ্রেরণা পাইছি হচ্ছে ছোটবেলা থেকে, আমি সিনেমা দেখতাম, সিনেমার শুটিং দেখতাম, আর আমার মা বাবা প্রচুর সিনেমা দেখতো।
হ্যাঁ, ছোটবেলা থেকে আমার বাবা মা আসলে অনেক সিনেমা দেখতো। সিনেমা হলের ২ টা মালিকের সাথে আমার বাবার বন্ধুত্ব ছিল। ঠিক আছে? তো সেখান থেকে আমি মানে যে ২ টা সিনেমা হল ছিল, ওই যে সিনেমা হলগুলোতে আমরা ফ্রিতে অনেক সিনেমা দেখতে পারতাম। বাবা-মার সাথে গেলে দেখতে পারতাম, আর স্কুল ফাঁকি দিয়ে যদি সিনেমা হলে যেতাম তখনও দেখতে পেতাম। মানে আমাদের সিনেমা হল এরকম মনে হতো। তো সিনেমা দেখতাম, এর ফাঁকে আবার শুটিং হতো প্রচুর। শুধুমাত্র সালমান শাহ আমার যে হিরো, আমি তাকে দেখি নাই। সে আমার জন্মের আগেই মরে গেছেন। আল্লাহ নিয়ে গেছেন। তো হ্যাঁ, আমার হিরো। আমি আর কারো হিরো হিসাবে আমার ভালো লাগে না ওনাকে। শুধু আমার হিরো মনে হয়। যাই হোক, তো আমি ওনাকে এখনো ভালোবাসি। ওনাকে ভালোবাসি বিধায় এখনো কাউকে ভালোবাসতে পারি না। কাউকে আমার ভালো লাগে না। যদি আমার চেহারাটা একটু খারাপ হয়ে গেছে। একটা সময় সুন্দর ছিল তো। যাই হোক, তো ওখানে অনেকেই শুটিং করতে যেতেন। আমাদের রাজীব আঙ্কেলও যেতেন। রাজীব আঙ্কেলে আবার আমার আব্বুর সাথে আবার ভালো সম্পর্ক ছিলেন। তো রাজীব আঙ্কেল তো অনেক সুন্দর ছিলেন। কক্সবাজার গেলে আমাদের ওখানে যেতেন। মানে খুবই ভালো সম্পর্ক ছিল আমার আব্বুর সাথে। অনেক কথা আছে যা আমি বলি নাই, যা আমি সবাইকে বলি না। আসলে মনে থাকে না সব কথা। হ্যাঁ, মনে থাকে না। আর হচ্ছে আমি টেনশনে থাকি। আপনারা আমার সাথে কথা বলেন, আমার মন থাকে হচ্ছে ওইখানে যে আমার ১০০টা হল কখন পাবো। আমার দর্শককে আমি যে কথা দিছি যে আমি ১০০টা হলে, যেহেতু পাড়া দিছি, এখান থেকে আর সরার পথ নাই আমার। আমার এখানে করতেই হবে। আমার এখানে টাকা ইনভেস্ট করা আছে। আমার এখানে আহ, অনেক কষ্ট আছে, অনেক শ্রম আছে। সবকিছু মিলে হয়ে গেছে ব্যাপারটা। আমি এখান থেকে যেতে পারবো না, তাই না? টোটাল কয়টা ছবিতে কাজ আমার করেছেন? টোটাল ২২টা ছবিতে কাজ করছি আমি। সব কয়টা ছবিতে মেন নায়িকা কাজ করছি। আমি ছোটবেলা থেকে স্বপ্ন যে আমি শাবনূর আপু, শাবানা আন্টি, মৌসুমী আপু, এনাদের মতন কাজ করার খুব ইচ্ছা। এখন মার্কেটে যারা আছে, জয়া আহসান আপু আছে, তারপর হচ্ছে অপু বিশ্বাস আছে, আপু আছে, তারপর হচ্ছে সিনিয়র আপুরা, এই ২ জন তো আছে, শ্রাবন্তী দিদি আছে। হ্যাঁ, মাহিয়া মাহি, ওরও ভালো লাগে। ওর নামও নিপার নাকি, খুব চাকমা চাকমা। ভাল লাগে, এদের ভাল লাগে। এখন বিষয় হচ্ছে কাজ নিয়ে কেমন ব্যস্ত? তো আমি পার্লারের বিজনেস, আপনারা যে কটা পার্লার দেখতেছেন এগুলো আবার আমি চালু করবো। আমার আবার বিজনেসও চালু করবো। আবার আমেরিকা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। ওখানে থাকার জন্য না, ওখানে আমার বিজনেসের জন্য। পার্লারের বিজনেস বাংলাদেশে ভালো হচ্ছে না, ওখানে গেলে হয়তো আর কি ভালো হতে পারে। কারণ আমার ইচ্ছাটা অনেক বড়। আমি বড় কিছু হবো নিজের জন্য না। এটা হচ্ছে যেহেতু আমি জড়িত হয়ে গেছি। আমি হয়তো যদি সাধারণ জীবনযাপন করতাম, ছোটবেলা যদি আমি সিনেমা দেখে মনে করতাম যে জীবন মানে এই খাই আর ঘুমাই, এটা একটা জীবন। তো আমাদের মারা যাবো মুরগি বাচ্চার মতো। মারা যাওয়ার পরে কেউ হুম, আহ, মারা যাওয়ার পরে তখন তো আর কেউ খোঁজ খবর নেবে না আমার, তাই না? তো আমি যখন মারা যাব সবাই যাতে আমাকে দোয়া করে এবং আমার নামটা যেন থাকে। দেখা যাচ্ছে যে আপনি নাকি জায়গা জমি বিক্রি করে ছবিটা তৈরি করেছেন। হ্যাঁ, জায়গা জমি ভাইয়া আমি একটা সময় তো জায়গা জমি বিক্রি করিনি। আর ওটা আমি জানতাম না, প্রোডিউসার কি ডিরেক্টর কি এসব জানতাম না। আমি সিনেমা দেখে যতটুকু শিখছি, সিনেমা দেখে শিখছি। আর সামনের দিকে যে যা কাজ করছি, আগে পিছে যাই করছি, সিনেমা দেখে